আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের জন্য আমরা ডিসকাস করতে যাচ্ছি। এটা হচ্ছে যারা এইচএসসি লেভেলের আছেন আপনাদের এখানে আছে কি ইউজ অফ ক্লসেস এন্ড ফ্রেজেস, আর যারা ক্লাস 10 এ আছেন আপনাদের ক্ষেত্রে আছে এটা কমপ্লিটিং সেন্টেন্সেস নাম। আবার বলছি যারা ক্লাস 10 এ বা যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন আপনাদের কাছে এখানে আছে, আপনাদের কাছে এটা আছে কি কমপ্লিট সেন্টেন্সেস নামে। আর যারা এইচএসসি লেভেলের আছেন আর আপনাদের ক্ষেত্রে এটা আছে কি ইউজ অফ ক্লজেস এন্ড ফ্রেজেস। তবে আমার ক্লাস যেহেতু আমি দুটো একসাথে করেছি, এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি আপনাদেরকে শুধুমাত্র এখানে রুলস দিব, কয়েকটা আপনাকে স্পেসিফিক করে দেখিয়ে দিই যাতে আপনার জন্য নিজে হয়। আমি শুধু আপনাকে এই 11টা রুলস দেব। কয়টা রুলস? 11টা। ভালো করে খেয়াল করেন। এখন যারা ক্লাস 10 বা যারা এসএসসি ক্যান্ডিডেট আছেন আপনাদের জন্য শুধুমাত্র এই 11টা রুলস হলে আপনার জন্য না। কন্ডিশনাল পরে যে 11টা রুলস আছে আপনারা ইনশাআল্লাহ সবগুলা এখান থেকে পাবেন। আর যারা আমাদের এইচএসসি এবং যারা এডমিশন স্টুডেন্ট আছেন তাদেরকে এর পরেও আমি যে ফ্রেজ এবং ক্লসেসের ব্যবহারগুলো আপনাদেরকে আমি একসাথে এখানে দিয়ে দেবো। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সেশনটাকে শুরু করি। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যে যাচ্ছি প্রথম হচ্ছে কি আমরা যে ইউজ অফ ক্লজেস এন্ড ফ্রেজেস যাচ্ছি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। দেখেন স্যার, আমরা কন্ডিশনাল সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল, আরেকটা সেকেন্ড কন্ডিশনাল, আরেকটা কি থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা একটা আমাদের ফার্স্ট কন্ডিশনাল অপারেটর নাম হচ্ছে কি প্রবাবল কন্ডিশন। এই জিনিসটা কিরকম দেখি, যদি কখনো আপনি দেখেন আপনার ক্লজটি মানে ইফ যুক্ত ক্লজটি যদি কখনো প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটি কোন টেন্স হবে? ফিউচার টেন্স হবে। এটাকে আমি আপনাকে আগে ইজি করে দিচ্ছি, খেয়াল করে। এরপর আপনি খেয়াল করেন ইফ দেখছেন সাবজেক্ট, তাহলে সাবজেক্ট উপরে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তার মানে আপনার ইফ যুক্ত ক্লজটি কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। যাদের টেন্সের সমস্যা আছে আমার ওখানে গিয়ে আপনি টেকনিক্যালি বেসিক যে একটা ফোল্ডার আছে ওখানে গিয়ে টেন্সের ক্লাসগুলো একটু দেখে নেবেন। খুব ইজিলি আপনাকে দেখানো হচ্ছে, রুল ছাড়া আপনি কেমন টেন্স করবেন সেটা ওখানে দেখানো হয়েছে, দেখে নিন। ইফ ইউ ওয়ার্ক হার্ড, দেখেন ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তার মানে পরের ক্লজটা আমার কোন টেন্স হবে? ফিউচার টেন্স হবে। তাহলে আমরা জানি কি ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর কি করো, কাজ করো বা পরিশ্রম করো, তুমি এটা কমন থেকে বলি, তুমি জীবনে উন্নতি লাভ করবে। এটা খুবই ইজি সেন্টেন্স, কারণ এখানে কমপ্লিটিং সেন্টেন্স অথবা ইউজ অফ ফ্রেজেস এন্ড ক্লজেস এর মধ্যে আপনি কত স্মার্টলি বা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করছেন আসলে কেউ এখানে এটাই দেখেন। আপনার শুধু যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে তার সাথে আপনার অর্থের কোনো মিল আছে কিনা, অর্থের সামঞ্জস্য আছে কিনা, বা আপনি কন্ডিশনটা ফিল আপ করছেন কিনা, এখানে শুধু এই জিনিসগুলো দেখা হয়। সো যেটা আপনি নির্ভুলে কনফিডেন্টলি লিখতে পারবেন দয়া করে এটা লিখেন। মানে আমরা অনেক সময় ভুল করি কিরকম, মানে অতি বেশি ভাবতেই আমরা একটা সেন্টেন্স প্রিপেয়ার করতে পারি না। দরকার নেই, আপনি জাস্ট আপনার মতো করে কিছু কমন সেন্টেন্স লিখেন যেটা ফিউচার টেন্সকে মেইনটেইন করে। যেমন ধরেন ইফ ইউ ওয়ার্ক হার্ড, আপনি বলতে পারেন এভাবে ইউ, ফিউচার হলে কি বসে? শ্যাল বা উইল, ইউ উইল শাইন ইন লাইফ। এটা খুবই কমন একটা সেন্টেন্স, দেখছেন? হয়ে গেছে, কারণ ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্সে আছে আর পরের ক্লজটা আমরা কোন টেন্সে দিয়ে দিয়েছি? ফিউচার। সাবজেক্টে শ্যাল বা উইল আছে, ভি ওয়ান আছে, বাকি টেক্সট ইনফরমেশন। জাস্ট এইটুকু অর্থের সাথে যায় কিনা দেখেন। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, খেয়াল করবেন এখানে ইউটা দেখেন, যে প্রনাউনটা ইউজ করবে পরের ক্ষেত্রে অর্থের সামঞ্জস্যের জন্য আপনি তাকে ইউজ করবেন। এখানে অন্য একটা দিলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। এই একটা, তার মানে কি আমরা দেখতে পেলাম কিরকম ইফ যুক্ত ক্লজটি যদি কখনো প্রেজেন্ট টেন্স হয় তার মানে পরের ক্লজটা আমাদের কি হবে? ফিউচার টেন্স হবে। অপরদিকে দেখেন ইফ ইউ ওবে ইউর প্যারেন্টস, তুমি যদি তোমার বাবা মাকে সম্মান করো তাহলে আমরা আরেকটা ভাবতে পারি তোমার সন্তানরাও তোমাকে কি করবে? সম্মান করবে। তাহলে দেখেন ইউর চিলড্রেন উইল, আপনি চাইলে ওবে দিতে পারেন অথবা রেসপেক্ট দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। রেসপেক্টিভ, ভালো করে খেয়াল করেন। আমি জাস্ট এটার সাথে মিলিয়ে দিয়েছি যেটা কাছাকাছি বা যেটা আপনি ইজিলি বুঝতে পারেন। অর্থাৎ তুমি যদি তোমার বাবা মাকে সম্মান করো তাহলে তোমার বাচ্চারাও তোমাকে কি করবে? সম্মান করবে, রাইট? আপনার মতো সুবিধা মতো আপনি দিতে পারেন। আমি এটা দিয়েছি বিদায় এটা দিতে হবে এরকম না।
যেমন ইফ ইউ অব ইউর প্যারেন্টস, আপনি বলতে পারেন অল সোসাইটি মেম্বার্স অথবা অল ফ্যামিলি মেম্বার্স উইল লাভ ইউ। তুমি যদি তোমার বাবা মাকে সম্মান করো, বাকি পরিবারের সদস্যরা তোমাকে কি করবে, ভালোবাসবে। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন স্যার, শুধুমাত্র অর্থটা ঠিক রাখতে হবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ইফ যে কথা কন্ডিশনাল ক্ষেত্রে আমরা ইফ ইউজ করি না, ইফ এর জায়গায় যদি কখনো প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট, এগুলো সবগুলো আপনার একই মিনিং এবং একই কাজ করে। সিমিলার মিনিং এন্ড ফাংশন অলসো দ্য সেম, এটা একই অর্থ ব্যবহার করা হয়। ইফ যেখানে ইউজ করে সেখানে আপনি কখনো প্রোভাইডেড বা প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট, এই ওয়ার্ডগুলো দেখেন ঠিক সেম কন্ডিশন কাজ করবে। যেমন ধরেন ইফ প্লাস প্রেজেন্ট যদি হয় ফিউচার, যদি কখনো ফিউচার হয় তাহলে আপনি কি করে দিবেন, প্রেজেন্ট, মানে একই এক কন্ডিশনের মধ্যে থাকবে। আপনি সেন্সটা খেয়াল করেন, আমরা যে স্ট্রাকচার এটা খেয়াল করে দেখেন, যদি কখনো ফিউচার টেন্স হয় প্রোভাইড, প্রোভাইডেড, প্রোভাইডিং দ্যাট, এগুলো যদি থাকে তার মানে 100% পরটা কি হয়, প্রেজেন্ট টেন্স হবে। ঠিক সেম, শুধু একটু উল্টা করে দিয়েছে। তাহলে দেখেন আই উইল গো টু কলেজ প্রোভাইডেড দ্যাট ইউ কাম, দেখেন তো প্রোভাইডেড দ্যাট আছে কি, আগে যেহেতু আমার জন্য কোন টেন্স, ফিউচার, তাহলে পরটা দেখেন আপনি ইউ কাম প্রেজেন্ট টেন্স দিয়েছেন, সাবজেক্ট পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম মানে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স আপনি দিয়ে দিয়েছেন। অপর দিকে দেখেন উই শ্যাল প্লে ফুটবল প্রোভাইডেড, প্রোভাইডেড ওয়ার্ডটা দেওয়া আছে কিনা দেখেন আপনি, যদি দ্য ওয়েদার ইজ ফাইন, ইজ আছে প্রেজেন্ট টেন্স, তার মানে আমরা মনে রাখবো এটাই আমার ইফ যুক্ত ক্লজটি যদি কখনো প্রেজেন্ট টেন্স হয় পরের ক্লজটি কোন টেন্স হবে, ফিউচার টেন্স হবে। অপরদিকে ভাইস ভার্সা, যদি কখনো প্রোভাইডেড দ্যাট থাকে বা প্রোভাইডিং দ্যাট থাকে অথবা প্রোভাইডেড থাকে, তাহলে যদি কখনো ফিউচার টেন্স ঠিক উল্টা করে আমরা কি দেবো, প্রেজেন্ট টেন্সে নিয়ে দেবো, কারণ এখানে ইফ যে কাজটি করে এই ওয়ার্ডগুলো কি সেম কাজ করে। এই হচ্ছে মূলত ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি এখানে কারো কোনো তেমন সমস্যা থাকবে না। এবার আমরা ফার্স্ট কন্ডিশনালে আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। আমি আগের সেন্টেন্সে বললাম ই প্লাস প্রেজেন্ট প্লাস কি ফিউচার, কিন্তু এখানে বলছি কি প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। এখন আপনার এটা দেখে বুঝতে হবে, যেমন ধরেন ইফ আ ম্যান টেকস পয়জন, তাহলে দেখেন তো টেকস প্রেজেন্ট টেন্স কিনা, প্রেজেন্ট টেন্স। এখন আপনার মানে একটা কোশ্চেন আসতে পারে, স্যার এটা তো প্রেজেন্ট টেন্স, আগে যেটা ছিল এটা তো প্রেজেন্ট টেন্স, কিন্তু আমি এখানে ইউজ করছি কোন টেন্স, ফিউচার টেন্স, কিন্তু আপনি বলছেন এখানে কি প্রেজেন্ট টেন্স। তাহলে আমি কেমনে বুঝবো কখন প্রেজেন্ট টেন্স হবে আর কখন ফিউচার টেন্স হবে, আপনার এই জিনিসটা বুঝতে হবে। কারণ কেন, আপনি যারা নিযুক্ত করছেন প্রেজেন্ট টেন্স, আপনি এখানে ফিউচার দিতেই পারেন, দেখে তো কোনো পার্থক্য নেই। যেহেতু প্রেজেন্ট টেন্স আপনি রুলস অনুসারে কি দিতে পারেন, ফিউচার টেন্স আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপনি দিতে পারবেন না। কেন বলি, কারণ হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট তখনই হয় যখন এখানে তিনটা কন্ডিশন ফিল আপ করে। কয়টা কন্ডিশন, তিনটা। এক নাম্বার, আপনার জানতে হবে প্রেজেন্ট টেন্স আমরা কখন ইউজ করি, যদি কখনো ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, আর কি আছে আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আর একটা হচ্ছে কি ইউনিভার্সাল বা চিরন্তন শক্তি। যখন আপনার এই তিনটা জিনিসকে বুঝাবে তখন আপনি এদিকে ফিউচার টেন্স দিতে পারবেন না, তখন আপনার কোন টেন্স দিতে হবে, প্রেজেন্ট টেন্স দিতে হবে। আমি আবার বলছি এই কন্ডিশনটা অনেকটা রুল 1 এর মতো, মানে কি রকম, যুক্ত ক্লজটি যদি কখনো প্রেজেন্ট টেন্সের পরটা ফিউচার টেন্স, আপনি এখন বলে ফিউচার টেন্স বসিয়ে দিতে পারেন, কিন্তু যখন দেখবেন আপনি এই তিনটা কন্ডিশন ফিল আপ হবে, ডেইলি অ্যাক্টিভিটিস মানে কি দৈনন্দিন কাজগুলো অভ্যাসগত কর্ম, আর ওদিকে কি চিরন্তন সত্য, এই তিনটা জিনিস যদি কখনো থেকে থাকে তখন আপনার পরটাতে কোন টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে। তখন আপনি আর চাইলেও ফিউচার টেন্স কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। তাহলে দেখেন আপনি ইফ আ ম্যান টেকস পয়জন, যদি একজন মানুষ কি করে, বিষ পান করে, তাহলে কি সে নিশ্চিত মারা যায়, হি ডাইস। দেখেন হি উইল ডাই, হি ডাইস, সে মারা যায়। এখন দেখেন স্যার কিছু এক্সেপশনাল আছে, কিন্তু এটা এরকম না, আপনি যেটা কনভেনশনাল হতে যেটা রাইট আপনি সেটাকে ধরবেন। এখন যদি বলেন স্যার অনেকে তো মারা যায় না, এটা রিয়াল, এটা এক্সেপশনাল, আপনি কনভেনশনাল যেভাবে যাই এভাবে থিঙ্কিং করবেন, তখন আপনার জন্য এখানে সলভ করতে ইজি হবে। ইফ দ্য প্রাইসেস গেট হায়ার, আমরা জানি ইকোনমিক্স এর টার্ম আছে, এটা হচ্ছে কিরকম, দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের ডিমান্ড বা চাহিদা কি হয়ে যায়, কমে যায়। অপরদিকে দ্রব্যের যদি দাম কমে যায় তাহলে আমাদের ডিমান্ড কি হয়ে যায়, হাই হয়ে যায়। তাহলে দেখেন তো ইফ দ্য নাকি চিরন্তন সত্যি, এটা
ইফ দ্য প্রাইসেস গেট হায়ার, যদি দ্রব্যের দাম কি হয়ে যায়, বেড়ে যায়, তাহলে দ্য ডিমান্ড ফলস। দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে আমাদের চাহিদার পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। যে ক্লিয়ার? তার মানে আমরা শিখেছি কি এখানে ইফ যুক্ত প্রশ্নের প্রেজেন্ট টেন্সে পরটা প্রেজেন্ট টেন্স হবে যখন আমাদের এই তিনটা কন্ডিশন ফিল আপ হবে। আশা করি ফার্স্ট কন্ডিশন হলে একেবারে কারো কোনো একটা সমস্যা থাকার কথা না। যদি হয় আমরা আমাদের সেকেন্ড কন্ডিশন হলে যাই। সেকেন্ড কন্ডিশনের জিনিসটা আমরা কি দেখব, আমরা আগে দেখলাম ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরটা ফিউচার টেন্স হয়। এবার এখানে তারটা দেখেন, ইফ যুক্ত ক্লজ যদি কখনো সিম্পল পাস্ট, ইফ যুক্ত ক্লজ যদি কেন কখনো সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডেফিনিট টেন্স হলে এর পরে ফিউচার ইন দা পাস্ট। ফিউচার ইন দা পাস্ট মানে কি, সাবজেক্টের পরে আপনি কি ইউজ করবেন, শুড, উড, কুড, মাইট প্লাস ভার্বের সবসময় প্রেজেন্ট করবেন। এখানে আপনাকে আর ইজি করে দিই, আপনি এখানে অলওয়েজ উড ইউজ করেন, ইউজ করেন উড ইউজ করেন। কারণ কেন, আপনি যখন স্ট্যাটিস্টিক যখন করতে যাবেন স্যার তখন আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে, যদি আপনি র্যান্ডম ইউজ করেন। যেমন উচিতটা আমরা কি ইউজ করি, শুড ইউজ করি। অপরদিকে আমাদের ক্যাপাবিলিটি অর্থে বা সক্ষমতা অর্থে আমরা কি কুড ইউজ করি। আমাদের প্রবাবিলিটি অথবা কোনো ক্ষেত্রে আমাদের সম্ভাবনা ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মাইট ইউজ করি। এখন স্যার আপনি তো এক্সাম হলে গিয়ে এত কিছু ভাবতে পারেন তাই না, এই জন্য আপনি টেকনিক্যালি সব ক্ষেত্রে কি ইউজ করতে পারেন, উড ইউজ করতে পারেন। যেমন ইফ আই ওয়ার ইউ, আমি যদি কি হতাম, তুমি হতাম, তাহলে আপনি বলতে পারেন আই উড। অর্থপূর্ণ হলে হচ্ছে হেল্প দ্য পুয়ার। আমি যদি তুমি হতাম, আমি গরিবদেরকে কি করতাম, সাহায্য করতাম। আপনি এখানে খেয়াল করে দেখেন আমি সাবজেক্টের পরে কি ইউজ করছি, উড। এটা আপনি কেমন মনে রাখবেন, মনে রাখার কমন টেকনিক আমি আপনাকে দিই। তো মনে রাখাটা আমি আপনাকে কমন টেকনিক দিই। দেখেন লাস্টে যদি প্রেজেন্ট টেন্স হলে আপনি এখানে ফিউচার যখন ইউজ করেন কি ইউজ করেন, এটা যখন প্রেজেন্ট টেন্স তখন এখানে উইল ইউজ করেন, কমন টেকনিক। যদি পাস্ট হয় আপনি এখানে মনে রাখার জন্য ইউজ করবেন কি, উড। পাস্ট হলে আপনি কি ইউজ করবেন, উড ইউজ করবেন। তার মানে জিনিসটা জাস্ট আমরা নেশনে মনে আছে শ্যাল থাকলে শুড, উইল থাকলে এবং আপনি মনে রাখতে পারেন সেকেন্ড কন্ডিশনাল জিনিসটা। তাহলে দেখেন এটা আরেকভাবে করা যায়, আমি জাস্ট একটা ডিসিপি দিলে আপনাকে এরকম করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি আপনার মতো যে কোনো অর্থপূর্ণ সেন্টেন্স দিলে হবে। ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাটেন্ড দ্য পার্টি। আমি যদি তুমি হতাম অবশ্যই ওই পার্টি থেকে অ্যাটেন্ড করতাম। আমি যদি তুমি হতাম কারো যদি বন্ধুর প্রতি যদি রাখতে তাকে বলবেন আই উড স্লেপি, ওকে থাপ্পড় দিতাম, দরকার নেই। এত বাইরে তোমার কোনো মানে হয় না, আমরা নর্মাল এখানে কেয়ার করি। জাস্ট বুঝলাম এটাই, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা অর্থপূর্ণ সেন্টেন্স আপনি এখানে বসিয়ে দিতে পারেন। যেমন দেখেন ইফ ইউ আস্ক মি, যদি তুমি আমাকে বলতে অথবা তুমি যদি আমাকে জানাতে, এখানে আস্ক মানে মনে কোয়েশ্চেন করা, আপনি জানাবো না বলো। ইফ ইউ আস্ক মি, তুমি যদি আমাকে বলতে বা জানাতে, আই উড আই উড হেল্প ইউ। আপনি ভাবতে পারেন আমি ঘুরে ফিরে সেম এক্সাম্পল গুলো দিচ্ছি। ভাই এখানে কেউ আপনার পাণ্ডিত্য জিনিসটা দেখতে চায় না, মানে অর্থাৎ আপনি কতটুকু আহামরি ভাবে ভিন্ন ভিন্ন চিন্তা করে দেখছেন, আপনার ক্রিয়েটিভিটি দেখার জায়গা এখানে নেই। আমার ক্রিয়েটিভিটি এখানে দেখা দেওয়া হচ্ছে না। সোলার কথা যদি বলি, আমি যা পড়াচ্ছি সিম্পল সেন্টেন্স আপনি বুঝতে পারলে এটা আমার জন্য না। আপনি রুলটা বুঝছেন কিনা থেকে, তুমি যদি আমাকে বলতাম আমি তোমাকে সাহায্য করতাম, অথবা আমি তোমার সাথে যেতাম, তাই তো, অথবা আমি ওখানে অ্যাটেন্ড করতাম। আপনার ইচ্ছে মতো অর্থপূর্ণ আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখানে আপনি জাস্ট অর্থপূর্ণ কন্ডিশনটা ফিল আপ করবেন, হচ্ছে সাবজেক্টের উপরে কি দিচ্ছেন আপনি, একটা উড, তারপরে কি দিচ্ছেন বি1 হয়ে গেছে। এই কন্ডিশনটা ফিল আপ হওয়া মানে হচ্ছে আপনার এখানে কোনো সমস্যা নেই। এই হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আমরা কি জানি ই প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স যদি কখনো থেকে থাকে আমরা সাবজেক্টের উপর আমরা কি ইউজ করব, শুড, উড, কুড, মাইট। এই হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এবার আসেন থার্ড কন্ডিশনাল অথবা ইম্পসিবল। এই জিনিসটা কিরকম দেখেন, আপনার ইফযুক্ত ক্লজ যদি কখনো পাস্ট পারফেক্ট টেন্স হয় এরপরে আপনার হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল জিনিসটা কি, আমরা যে এখানে দেখেন আপনি মনে রাখবেন উভয় কাজে এখানে দেখেন তো উড, শুড, কুড, মাইট লিখছি কিনা, এগুলোর সাথে জাস্ট একটা হ্যাভ অ্যাড করবেন। এটা কি অ্যাড করবেন, হ্যাভ অ্যাড করবেন। আর আমরা জানি হ্যাভ এর বসে ভার্ব কোন ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল। তার মানে উডটা, শুডটা, কুডটা, মাইটে প্লাস ভার্বের কি বসবে সবসময়, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এটাকে বলা হচ্ছে কি পারফেক্ট কন্ডিশনাল। যেমন দেখেন
ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তুমি যদি আমাকে কি করতে, আমন্ত্রণ করতে, আর আমি কি করতাম, ওই পার্টিতে অ্যাটেন্ড করতাম, তাহলে আপনি দিতে পারতেন আই উড হ্যাভ। দেখেন অ্যাটেন্ডেড পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, অ্যাটেন্ডেড বেসটা কি হবে, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি। তাহলে এই হচ্ছে পারফেক্ট কন্ডিশন। জিনিসটা কি রকম, এই যে উড হ্যাভ প্লাস ভার্বে কি দিয়েছে, আমি পাস্ট পার্টিসিপল দিয়েছি, এটাকে বলা হচ্ছে কি আপনার পারফেক্ট কন্ডিশন। আশা করি এটা বুঝতে কারো কোনো অসুবিধা হবে না। যদি তুমি আমাকে বলতে বা তুমি যদি আমাকে আমন্ত্রণ করতে, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য পার্টি, আমি ওই পার্টিতে কি করতাম, অ্যাটেন্ড করতাম। এই যে এখানে কারণ হ্যাড ইনভাইটেড, এটা আপনার জন্য কোন টেন্স দেখান তো, পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ ইফ যুক্ত ক্লজটি যদি কখনো পাস্ট পারফেক্ট টেন্স হয়, এরপর আমরা কি ইউজ করি, উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। এটা ঠিক আপনি আগের মতো টেকনিক্যালি মাথায় রাখতে পারেন। আপনি কি ইউজ করতে পারেন, উড ডি, আগেরটা যেভাবে বলো হয়ে যাবে। এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে, যদি কখনো ইফ না থেকে আপনার সেন্টেন্সে যদি কখনো হ্যাড কন্ডিশন দিয়ে শুরু হয়, দেখেন হ্যাড এ বিন আ মিলিয়নিয়ার, যদি কখনো হ্যাড দিয়ে শুরু হয়, আবার হ্যাড মানে কি, একটা অবশ্যই ভার্বে কি থাকতে হবে, পাস্ট পার্টিসিপল থাকতে হবে, নাহলে সেকেন্ড কন্ডিশন হলে পড়ে যাবে। কারণ এটা তো আমরা কি পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে, তাহলে আমরা জানি হ্যাড এর পর একটা ভার্বে কি থাকতে হবে, যদি হ্যাড দিয়ে শুরু হয়, এরপর যদি দেখেন আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তার মানে এটা আপনার জন্য থার্ড কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশনের নিয়ম অনুসারে প্রথম ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, পরে কি হয় আমাদের পারফেক্ট কন্ডিশনাল করি। হ্যাড এ বিন আ মিলিয়নিয়ার, আমি যদি কি হতাম, লাখপতি হতাম, আই উড হ্যাভ, আমাদের উত্তর বা ভার্বের কোন ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম, বট আ নিউ কার। আপনি খেয়াল করে দেখেন তো স্যার, উত্তর ইউজ করছেন, তারপর দেখেন তো ভার্বের পাস্ট পার্টিসিপল আপনি ইউজ করছেন কিনা, হতে পারে। আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো সেন্টেন্স দিতে পারেন। আমি যেটা দিয়েছি এটা দিতে হবে বাধ্যতামূলক নয়, আমি আবার বলছি খেয়াল করে, হ্যাড এ বিন আ মিলিয়নিয়ার, আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, ওয়ে দ্য সেন্সার, এটাও অ্যান্সার। কারণ এটার কোনো কানেক্টিভিটি নেই, আপনি আপনার ইচ্ছে মতো জাস্ট অর্থপূর্ণ একটা বাক্য বসিয়ে দিলে হচ্ছে স্যার। এখানে এখানে আবার মনে করার জন্য বলছে আপনাকে, দয়া করে আপনি এখানে কোনো ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা নয় এটা। মানে আমি কতটুকু ভার্সেটাইল সেন্টেন্স দিচ্ছি, কি কি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করছি না রে ভাই। এখানে আপনি শুধু টিচার দেখো আপনার কন্ডিশনালটা আর আপনার কথার সাথে একটা ব্যালেন্সিং আছে কিনা, মিল আছে কিনা, মিল থাকলে আপনার অ্যান্সার হয়ে গেছে। এই হচ্ছে টোটাল আমাদের জন্য কি কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না।